নমস্কার সবাইকে, আমি পৌশালী পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা শুরু করলাম কিচেনে ব্রেকফাস্ট বানানো দিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি বানাচ্ছি একটা রেডিমেড ধোসা। তো অনেক দিন ধরেই না এরকম ধরনের জিনিস খুঁজছিলাম। আমি আবার না ধোসাটা খুব একটা ভালো বানাতে পারি না। মাঝে মধ্যে অনেকবার চেষ্টা করেছি, তবে প্রত্যেকবারই কোথাও না কোথাও গন্ডগোল করেছি। তো অনেক দিন ধরে হাজব্যান্ড ধোসা খাবে বলছিল, তো বলছে বাড়িতে তোমাকে আর বানাতে হবে না, আমরা মার্কেট থেকে এরকম কিছু কিনে আনবো, তাতে তোমার কাজও অনেকটা কমবে আর ধোসা খাওয়ার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। তো এই কিছুদিন আগে মোড়ে গিয়ে আশীর্বাদের এই ধোসা প্যাকেটটা কিনে এনেছি। এটা হচ্ছে রাইস ধোসা। তো আমি প্রথমে ভেবেছিলাম লিকুইড ব্যাটারটা হয়তো পাবো, তবে লিকুইডটা পাইনি, এরকম কুমড়ো ধরনের একটা ব্যাটার পেয়েছি। তো এটা 1 কাপ নিয়ে তার মধ্যে 1 কাপ দই মেশাতে হয় আর পরিমাণ মতো জল মিশিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। আর এদিকে মেয়ের জন্য একটা নতুন ধরনের ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ওকে একটুখানি পিৎজা দেবো ভেবেছি। কালকে সন্ধ্যেবেলা আমাদের সাথে একটু মার্কেটে গিয়েছিল, আর সেখানটায় গিয়ে না ডমিনোস পিৎজার একটা ব্যানার দেখতে পেয়ে ওটা দিয়ে হাত দেখিয়ে দেখিয়ে আমাদেরকে বারবার দেখাচ্ছিল যে ওটা খেতে চায় বলে। তো আমরা তো বাইরের খাবারটা খুব একটা দিই না ওকে। তো আমি কালকে সন্ধ্যেবেলায় ভেবে নিয়েছিলাম যে ব্রেকফাস্টে ওকে একটুখানি পিৎজা বানিয়ে দেবো। সেই জন্য না রাত 12টার সময় উঠে আমি একটুখানি মুগ ডাল ভিজিয়ে দিয়েছিলাম। তো মুগ ডালের পেস্টটা রাখবো আর তার উপরে টপিংস দিয়ে ওকে একটুখানি পিৎজা বানিয়ে দেবো। প্রথমেই আমি ভেজানো মুগ ডালটাকে বেশ ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, একটু লবণও দিয়েছিলাম তার মধ্যে। আর এদিকে কিছু সবজি কেটে নিচ্ছি, পনির, টমেটো আর একটুখানি বেবিকর্ন। তো এই কয়েকটাই সবজি ছিল আমার কাছে, এর বেশি কিছু আর ছিল না, তাই এগুলো দিয়েই বানিয়ে দিলাম। আর এখানটা একটুখানি চিজ দিয়ে এর মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম আর একটুখানি ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই 5 থেকে 7 মিনিট মতো লাগবে, বা তারও কম লাগবে, হয়তো 3 থেকে 5 মিনিট মতো লাগবে। তার মধ্যেই কিন্তু এই পিৎজাটা একদম রেডি হয়ে যায়। এখানে চাইলে কিন্তু আপনারা একটুখানি টমেটো সসও দিতে পারেন, তবে আমার মেয়ে আবার টমেটো সসটা খেতে এতটাই ভালোবাসে, ওটা যেটা যেটা খেয়ে নেবে আর হয়তো এটা খেতে চাইবে না, তাই আর টমেটো সসটা দিইনি। এই যে ওর ব্রেকফাস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেল, ওকে খেতে বসিয়ে এসেছি। আর এদিকে কিন্তু আমাদের জন্য ধোসাটা বানিয়ে নিচ্ছি। ধোসা ব্যাটারটা প্রায় 10 মিনিট মতো রেস্ট করানো হয়ে গিয়েছে, আর এখন আমি ধোসাটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি তাওয়াটাকে একটুখানি জল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপরে ব্যাটারটাকে বেশ ভালো করে স্প্রেড করে দিলাম। আর আগের দিনও আমি এই ব্যাটারটা থেকে কিছুটা ধোসা বানিয়েছিলাম, কিন্তু আগের দিন এতটা বাজে হয়েছিল যে আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। তবে আজকে দেখলাম বেশ ক্রিস্পি ধোসাটা হয়েছে। ধোসার ক্ষেত্রে আমি দেখেছি ধোসাটাকে যদি বেশ ভালো করে স্প্রেড করা যায় তাহলে কিন্তু ধোসার ওই রকম টেক্সচারটা আনা যায়। আগের দিনই আমি আলুর মশলা আর একটু সাম্বার বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে হাজব্যান্ডকে খেতে দিয়ে এলাম। তো এক একটা করে গরম গরম ধোসা বানিয়ে ওকে আমি ব্রেকফাস্টটা করিয়ে দিয়ে এলাম। আর এদিকে কিন্তু এখন আমি চলে এসেছি ছাদের ওপরে। সকালবেলা উঠেই না ভালো রোদ্দুর আছে দেখে বেডের কিছু জিনিসপত্রকে রোদে দিয়ে এসেছিলাম। আমার বেডের ওপরে যে ওয়াল ক্লথটা দেওয়া থাকতো সেটা কিছুদিন হলো ছিঁড়ে গিয়েছে, আর মেয়ে বেডের ওপর টয়লেট করলে এই সমস্ত জিনিসকে ভিজিয়ে দিচ্ছে। তো দেখলাম আজকে যখন রোদ্দুরটা ভালো রয়েছে এগুলোকে একটু ভালো করে রোদ খাইয়ে আনি। তো এই বালিশ টালিশ রোদে দিলে দেখা যায় বালিশের ওপর শুতে কিন্তু বেশ ভালো লাগে। অনেক দিন পরে বলতে পারেন এরকম ছাদে কড়া রোদ্দুরে এই সমস্ত জিনিসকে একটু রোদ খাইয়ে এলাম। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে নিজের বাড়ির যদি ছাদ হতো তাহলে এই ম্যাট্রেসগুলোকেও না একটু কষ্ট করে হলেও ছাদে দিয়ে রোদ খাইয়ে আনতাম, কিন্তু এখানটায় না সেরকম আর উপায় নেই। প্রথমত আমরা এরকম ফ্ল্যাটে থাকি, ছাদটা তো প্রত্যেকেই ব্যবহার করে, আর মেয়ে নিয়ে একা একা এই কাজটা করা একদমই সম্ভব নয়। আর হাজব্যান্ডের এতও সময় নেই যে ও আমাকে এই সমস্ত কাজে একটু সাহায্য করবে। তো যাই হোক, আমি ছাদ থেকে এসে কিন্তু প্রথমেই বেডটাকে একটু গুছিয়ে নিচ্ছি ভালো করে। আজকে যখন ছাদে আমি এই সমস্ত জিনিসগুলো আনতে গিয়েছিলাম, মেয়ে আর হাজব্যান্ড দুজনেই কিন্তু আমার সাথে গিয়েছিল, কিন্তু এতটা রোদ্দুর দেখেছি আমি ওদেরকে শেড থেকে বেরোতে মানা করলাম। আমি বললাম জিনিসগুলো আমি ওখান থেকে নিয়ে আসি, তারপরে না হয় তোমরা আমাকে হেল্প করো এটাকে নিচে নিয়ে আসার জন্য। যখন সকালবেলা দিতে গিয়েছিলাম তখন এতটা রোদ্দুর ছিল না জানেন, তবে এই যে দুপুরবেলা এখন প্রায় 12টা সাড়ে 12টা মতো বেজে গিয়েছে, এতটা রোদ্দুর যে ফ্লোরটাতে পা ফেলা যাচ্ছিল না। যাই হোক, এখানটায় কিন্তু বেডটাকে আমি গুছিয়ে নিলাম। আর এই যে দেখুন সকাল সকাল কিন্তু কিচেনে বসে আমার সাথে এই সমস্ত দুষ্টুমিগুলো করছে। ওটা নিয়ে খেলছিল, তবে এদিকে একটুখানি আটা ছড়িয়েও বসে রয়েছে। তো প্রথমে আমি কিছুটা আটা উঠিয়ে দিয়েছি, তারপর দেখছি পায়ে এতটা আটা লাগছে যে আমি কাজ করতেই পারছি না। তো ফাইনালি ওটাকে একটু মুছে নিলাম আর ওকে একটু ধরে বাবার কাছে দিয়ে এসেছি। ওর একটু ঘুমও পাচ্ছে, দেখি একটু পরে ওকে ঘুম পাড়িয়ে দেবো স্নানটা করিয়ে। আর এখানটা বাটারটা সকালবেলা আমি 1-2 ঘন্টার জন্য বাইরে রেখেছিলাম, গলে
একদম পাকের মতো হয়ে গিয়েছে। তাও ওটাকে আমি কেটে এখন স্টোর করে রেখে দিচ্ছি। বাটারটাকে না এরকম কিউবভাবে কেটে রাখলে দেখেছি ব্যবহার করার সময় অনেক সুবিধে হয়। তা না হলে না এই বাটারগুলো যখনই আমরা কাটতে যাই দেখা যায় ঘাঁটাঘাঁটি হয়ে একদম বাজে অবস্থা হয়ে যায়। আর এই যে সকালবেলা রান্নাবান্না যে সমস্ত জিনিসগুলো বেরিয়েছিল সেগুলোকে এখন আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। অনেক দিন হয়ে গেল এই ফ্রিজটাকে পরিষ্কার করার সাহসই পাচ্ছি না। মানে ওই যবে থেকে বাবার বাড়ি থেকে এসেছি তবে থেকে ফ্রিজটা কিন্তু এরকমভাবেই রয়েছে, মানে ডিপ ক্লিন আর করা হয়নি। প্রত্যেক দিনই ভাবছি ফ্রিজের মধ্যে সবজিগুলো শেষ হয়ে যাক, তারপর একদম ডিপ ক্লিন করে নতুনভাবে সবজি রাখবো, কিন্তু প্রত্যেক দিনই আমি এই কাজটা করতে গিয়ে ব্যর্থ হচ্ছি। মেয়েকে নিয়ে এই কাজটা করা আমার জন্য এতটা ডিফিকাল্ট হয়ে গিয়েছে এখন। তো যাই হোক, তার ফাঁকে কিন্তু এসে আমি সকালের ব্রেকফাস্টের থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর এখানটা একটুখানি ঝুলটা ঝেড়ে নিচ্ছি। কাল রাত্রিবেলা ঠিক বলবো না, সন্ধেবেলায় আমি কাজ করতে করতে হঠাৎ করে ওপর দিকে তাকিয়ে দেখি কিছু কিছু জায়গাতে ঝুল জমেছে, কিন্তু সন্ধেবেলা তো আর ঝুল ঝাড়তে নেই, তাই ঝাড়িনি। ভেবেছিলাম সকালবেলা একদম ঝুল ঝেড়ে নেবো। এখন কিন্তু বাড়ির বাসি কাজকর্মগুলো হয়ে গিয়েছে, তা সত্ত্বেও আমি ঝুলটা ঝেড়ে নিচ্ছি, কারণ খুব একটা বেশি ঝুল যে হয়েছে তা বলবো না, খুব সামান্য পরিমাণে হয়েছে, কিন্তু আমি আবার ঝুলটা না একদমই সহ্য করতে পারি না। আর মেয়ে কিন্তু এখানটায় আমার কোলে চলে এসেছে। ওই যে ওর একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল আর ওর বাবা ওকে স্নান করিয়ে দিয়েছে, এখন এতটাই ঘুম পেয়েছে একদমই আর আমাকে ছাড়তে চাইছে না। তা আমি ভাবছি এই কাজটা সেরে নিয়ে তারপরে ওকে ঘুম পাড়িয়ে আর বাদবাকি কাজগুলো সেরে নেব। ছোটো বাচ্চা নিয়ে কাজ করলে দেখা যায় প্রত্যেক দিন একদমই প্ল্যান মাফিক কাজ হয় না। মানে কোনো দিন মন মেজাজ ভালো আছে তো কিন্তু নিজের মতো করে খেলছে বা আপনার পেছনে পেছনে এমনিই ঘুরে বেড়াচ্ছে। আবার কোনো দিন মন মেজাজ খারাপ থাকলে দেখা যায় একদমই কোল থেকে নিচে নামতে চায় না। তো ওই রকম দিনগুলোতে না আমি রান্না বান্না আর ঘর ঝাড়ু মোছার বাইরে কিন্তু কোনো কাজই করে উঠতে পারি না। তো এখানটায় কিন্তু ঝুলটা ঝেড়ে নিয়েছি আর মেয়েকে ঘুম করিয়ে এসে জানালার কাঁচ আর এই আয়নাগুলো একটুখানি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। কলিং নয়, বাড়িতে যে সলিউশনটা বানিয়ে থাকি আমি ভিনিগার জল আর লিকুইডটা দিয়ে সেটা দিয়ে পরিষ্কার করছি। কিন্তু আজকে পরিষ্কার করতে গিয়ে এতটাই আমার প্রবলেম হয়েছে যে কি বলবো, মানে কাপড় দিয়ে ক্লিন করছি একদমই যেন ক্লিন হতে চাইছে না। তো শেষমেশ না আমি খবরের কাগজ দিয়ে ওই সলিউশনটা দিয়ে পরিষ্কার করলাম। আমি দেখেছি এই ধরনের কাঁচ বা আয়না কিন্তু খবরের কাগজে বেশি ভালো পরিষ্কার হয় যে কোনো ধরনের কাপড়ের থেকেও কিন্তু। তো হতে পারে হয়তো আমার সলিউশনটা অনেক দিন হয়ে গিয়েছে, তো ভিনিগার থাকার কারণে কিছু হয়তো রিঅ্যাক্ট করেছে যার জন্য হয়তো এরকম দাগ দাগ হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে কাজটা একটু অন্যরকম প্যাটার্নে করছি। রোজ তো একই রকমভাবেই কাজ করি, তো মাঝে মধ্যে এইরকম ধরনের প্যাটার্নগুলো একটু চেঞ্জ করলেও কিন্তু কাজে ভালোভাবে মন বসে আর কি। তো এই যে আমার কাজটা মোছা মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এদিকে যে বেডরুমের কাজটা রয়েছে সেটার কিন্তু দুদিক ভালো করে পরিষ্কার করতে পারি, কিন্তু অন্যান্য জায়গার যে কাজগুলো রয়েছে না সেগুলো একটা দিকেই ভালো করে ক্লিন হয়, আরেক দিকে ভালো করে ক্লিন করতেই পারি না। আর এদিকে না আজকে একটুখানি সোফাটাকেও ভালো করে ক্লিন করে নেব। তো একটুখানি গরম জল আর বেকিং সোডা আর এর মধ্যে একটু ইজি আর ডেটল দিয়ে দিলাম। যেহেতু সোফার কাপড়টা অনেকটা ডেলিকেট তাই ইজি দিয়ে ক্লিন করছি, তা না হলে কিন্তু এমনি সার্ফ দিয়েও ক্লিন করা যায়। আর এখানটায় ডেটলটা দিলাম এই কারণে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করবে। আর এর মধ্যে একটা এরকম টাওয়ালটাকে দিয়ে ভালো করে চুবিয়ে নিয়েছি আর একটুখানি নিংড়ে এর মধ্যে এরকম একটা লিড দিয়ে ভালোভাবে এরকম ঘষে ঘষে ক্লিন করে নিচ্ছি। এই প্রসেসটা হয়তো আগেও আপনাদের সাথে কোনো একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম। তো মোটামুটি বছরে আমি 2-3 বার মতো এরকমভাবে সোফা ক্লিন করে থাকি। যদিও সোফার ওপরে একটা কভার দেওয়া থাকে, তারপরেও আমার কেন জানি না মনে হয় কিছুদিন পর পর একটুখানি ক্লিন করে দিতে, দেখতে অনেকটা ফ্রেশ লাগে আর কি। আপনারা দেখবেন একটুক্ষণ পরে কতটা ফ্রেশ লাগছে এই সোফাটা দেখতে। তো এরকম মোটামুটি 3 থেকে 4 বার আমি টাওয়ালটাকে ডোবাই, আবার ভালো করে নিংড়ে নিয়ে ক্লিন করে নিই। তো আজকে আমি এই যে লেদারটা রয়েছে সেটাও কিন্তু একই সলিউশনে পরিষ্কার করে নিচ্ছি। তাছাড়াও কিন্তু অন্যভাবে আরেকটা ভিনিগার দিয়ে বানানো যেত, আজকে আর বানালাম না, খুব একটা সময় নেই। তো তাই এই যে সলিউশনটা রয়েছে এই সলিউশনের মধ্যে আমি একটা ভালো স্কচ ব্রাইটকে, মানে ওই যে নরম নরম স্কচ ব্রাইটগুলো হয় ওগুলোকে ডুবিয়ে নিয়েছি আর এরকমভাবে ঘষে ঘষে একটা টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। তো টাওয়েলটাকে জলের মধ্যে ডুবিয়ে 3 থেকে 4 বার এরকমভাবে মুছে নিয়েছি। তাতে করে কিন্তু সোফাটা একদম ঝকঝকে হয়ে গেছে। দেখুন কতটা পরিষ্কার লাগছে দেখতে। যেহেতু জল দিয়ে পরিষ্কার করেছি তাই কিন্তু এরকমভাবে মোটামুটি আজকের দিনটা পুরোটা রেখে দেবো। আর এদিকে বেসিক যে ক্লিনিংগুলো থাকে সেগুলো করে নিলাম। আর বাইরেরটা হাজব্যান্ড আজকে মোছেনি বলে আমি মুছে দিচ্ছি। সাধারণত ও যেদিনই ঘর মোছে সেদিনে কিন্তু শুধু ঘরটাই মোছে আর বাইরেরটা আমি মুছে ফেলি। আর কালকের ভিডিওতে যারা যারা আপনারা কমেন্ট করেছেন তাদের নামগুলো একবার নিয়ে নিই। রুমাস সিম্পল লাইফস্টাইল অ্যান্ড কুকিং, দীপা দাস, পিয়ালি দাস, আর সিপ্রাস সিম্পল লাইফস্টাইল, পিআরএফ ফ্যামিলি লাইফস্টাইল, আমাদের গল্প কথা, সুপ্রিয়ার লাইফস্টাইল, রাধা পয়রা, আর এস ফ্যামিলি ব্লগস।
তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখন আর ধন্যবাদ বলবো না, আপনাদের প্রতি সত্যি আমি ভীষণ কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন। তো রুমাদি ভিডিওতে বলেছে যে খুবই গরম পড়েছে। সত্যি দিদিভাই এত গরম পড়েছে যে কি বলবো, রান্নাবান্না করতে গিয়ে না সত্যি সব থেকে বেশি কষ্ট হচ্ছে গো। আমারও না শীতকাল ভীষণ পছন্দ, তোমারও যেরকম শীতকাল পছন্দ আমারও কিন্তু শীতকালটা খুব ভালো লাগে। আর দীপা দাসও বলেছে যে বাড়িতে যখন কেউ থাকে না বা সবাই যখন ঘুমিয়ে থাকে তখন কিন্তু কাজের একটা আলাদাই লেভেল থাকে। দীপাও কিন্তু ব্লগ করে, তার একটা ছোট্ট পুচকে রয়েছে, তার ব্লগও আমি খুব দেখি। আর অনেক দিন পরে আমার ভিডিওতে সুপ্রিয়াদির কমেন্ট আমি পেলাম, কমেন্টটা পড়ে ভীষণ ভালো লেগেছে। আর আরেকজন নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে পিহালি অধিকারী বলে, তোমার কণ্ঠস্বর খুবই মিষ্টি। তোমার কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। এই রকম ধরনের কমেন্ট আমি জীবনে প্রথমবার পেলাম। তো যাই হোক, এখানটায় কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। আমি মেয়ের যে বসার জায়গাটা থাকে ওই হাই চেয়ারটাও ক্লিন করে ফেললাম, আর বসার চেয়ারগুলো ক্লিন করে নিয়ে এখন মপটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন এক জায়গায় যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি, যাওয়ার জন্য না, এখন আপনাদেরকে যখন দেখাচ্ছি তখন কিন্তু আমরা অলরেডি ফিরে এসেছি। গিয়েছিলাম ডাক্তারের কাছে, আমাদের বাড়ির নিচেই না হোমিওপ্যাথিক ডাক্তার বসে, তো ওর কাছে গিয়েছিলাম মেয়েকে আর হাজব্যান্ডকে একটুখানি ডাক্তার দেখাতে। তো ওখান থেকে ফেরার পর এতটা দেরি হয়ে গিয়েছে, আজকে আর বিশেষ কিছু রান্না করছি না, একটু দই ভাত বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে কিন্তু কড়াইতে একটু সাদা তেল গরম করে নিয়েছি, আর ওর মধ্যে একে একে করে ফোড়ন হিসেবে কারি পাতা আর কালো সর্ষে আর একটুখানি হিং আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বেশ ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। আর আগে থেকে ভাত করা ছিল, ঠান্ডা ভাতের মধ্যে একটুখানি টক দই আর দুধ মিশিয়ে দিচ্ছি। দইটাই একটু বেশি পরিমাণে যাবে, আর দুধটা কিন্তু নিজেদের কনসিস্টেন্সি হিসেবেই দিতে হবে। আর এর মধ্যে একটুখানি নুন আর চিনি মিশিয়ে বেশ ভালো করে মিক্স করে নিলেই কিন্তু গরমের একটা হেলদি লাঞ্চ খুব সহজেই রেডি হয়ে যায়। গোপালের জন্য বাইরে থেকে একটু মিষ্টি আনা হয়েছিল কাল, ওটাই আজকে দুপুরে ভোগে দিয়ে দেবো। আর সকালবেলা মেয়ের জন্য যে আমি পিৎজাটা বানিয়েছিলাম ওই সমস্ত কিছু মিক্স করে হাজব্যান্ডের জন্য একটা চিলার মতো করে বানিয়ে দিচ্ছি, মানে মুগ ডালের চিলা মতো বানিয়ে দিচ্ছি। আজকে আবার হাজব্যান্ডের না একটুখানি ঠান্ডা লেগে গিয়েছে, তাই একটু মুড়িও দিয়ে দিলাম, তার সাথে একটু চানাচুর। আর তার সাথে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।